আচ্ছা, ভালো থাকেন। কালকে আসতেছেন 11টায়। কেমন আছেন? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে আসতে বলেন। জি ম্যাম, আমি ফরওয়ার্ড করে দিচ্ছি। না না মানে কেমন আছেন? আলহামদুলিল্লাহ মিস, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আজকে আমরা তেমন কিছুই করব না, মোটামুটি আমাদের সিলেবাস শেষ। যেটা আছে সেটা হলো গল্পনি এবং ডাচেস অফ মার্কারির ভিতরে মিল অমিল একটু দেখে নেওয়ার চেষ্টা করবো, আর কিছু না, ঠিক আছে? কারণ আমাদের অলরেডি মানে সিলেবাসটা কমপ্লিট বেশ ভালোভাবেই হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, আমরা ডাচেস অফ মার্ফিটা আজকে একটু দেখে নিব, কারণ আমরা গল্প নিয়ে অলরেডি কাজ করেছি। সো এটা নিয়ে আপনারা দেখে নেবেন, তারপর আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি তোমাদের অনেকেরই রিকোয়েস্ট করা একটা ভিডিও, জনরাল স্টাইল লেখা ডাচেস অফ মাল্ট। তো এইটা তো হচ্ছে গিয়ে দ্য ডাচেস অফ মাল্ট, এটা তোমরা টাইটেল সবাই জানো, কিন্তু এটা যখন অরিজিনালি পাবলিশ হয়েছিল এর কিন্তু টাইটেলটা অন্যরকম ছিল। এটা একটু বড় ছিল, সেটা ছিল দ্য ট্র্যাজেডি অফ দ্য ডাচেস অফ মাল্টি। এখানটাই স্পেলিংটা দেখো, আমি দিয়ে দিচ্ছি। এবার এই নাটকটা লেখা হয়েছিল 1612-13 সাল নাগাদ, ঠিক আছে? এবং এইটা যে
পাবলিশ হয়েছিল, মানে যে বর্তমানে আমরা যে রূপটা দেখতে পাচ্ছি সেই হিসেবে পাবলিশ হয়েছিল 1623 সাল নাগাদ, ঠিক আছে, যে বছর শেক্সপিয়ারের ফোলিও বেরিয়েছিল, ঠিক আছে। তো এই সময় কি হয়, এই যে নাটকটি, এই নাটকটা তো আমরা জানি এটা হচ্ছে কি একটা জ্যাকোবিয়ান রিভেঞ্জ ট্র্যাজেডি, ঠিক আছে। যেহেতু কিং জেমসের আমলের, কিং জেমস ওয়ানের আমলের এইটা যেহেতু, সেই জন্য এটাকে জ্যাকোবিয়ান বলা হয়। এবার রিভেঞ্জ ট্র্যাজেডি জিনিসটা কি, যেখানটায় সাধারণত প্রতিহিংসা বা প্রতিশোধ নেওয়ার জন্য প্রচুর খুনোখুনি হয়, এবং দেখা যায় নাটকটির শেষমেশ একেবারে বেশিরভাগ যারা ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স রয়েছেন তারা বেশিরভাগই সবাই মরে গিয়েছে। এবং এই ধরনের যে নাটকগুলো সেইগুলোকে বলা হয় রিভেঞ্জ ট্র্যাজেডি। তো এই যে নাটকটা মানে ডাচেস অফ মালফি, এইটা কিন্তু সেনেকান যে ট্র্যাজেডি বা সেনেকান ট্র্যাজেডির যে বিশেষ বৈশিষ্ট্যগুলো সেগুলোর উপরেই কিন্তু বেস করে তৈরি। এবার এলিজাবেথের আমলে বা এলিজাবেথান যে এজটা ছিল ট্র্যাজেডির, সেই যে ধারাটা, সেই ধারাটার উপরেই কিন্তু অনেকখানি এই জ্যাকোবিয়ান যে ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডি কিন্তু ফলো করেছিল। এবার এই যে নাটকটা, এই নাটকটা কিন্তু সর্বপ্রথম সরাসরি কিন্তু জনসমক্ষে সেটা কিন্তু স্টেজ করা হয়নি, মানে পারফর্ম করা হয়নি। সবার আগে কিন্তু এটাকে প্রাইভেটলি এটাকে পারফর্ম করা হয়েছিল ব্ল্যাক ফ্রায়ার্স যে থিয়েটার, সেইখানটায়। এবং পরবর্তীতে জনসাধারণের জন্য সেটা গ্লোবসে সেটা কিন্তু ইয়ে করা হয়েছিল, স্টেজ করা হয়েছিল, ঠিক আছে। তো এইটা গেল এর পাবলিকেশন হিস্ট্রি বলো বা এর যে স্টেজ পারফরমেন্স, সেই ব্যাপারটা। এবার চলো এই যে ক্যারেক্টার গুলো রয়েছে সেই ক্যারেক্টার গুলো সম্বন্ধে জেনে নিই। তো সবার প্রথমে আসছে ফার্দিনান্দ, ঠিক আছে। ফার্দিনান্দ হচ্ছে গিয়ে ডিউক অফ ক্যালেব্রিয়া, মানে সেই যে ইটালির যে ক্যালেব্রিয়া প্রদেশটি সেখানকার ডিউক, ঠিক আছে। সে হচ্ছে এই ডাচেস অফ মালফি, মানে যে ক্যারেক্টারটি তার যমজ ভাই, ঠিক আছে। তারা দুজন যমজ, মানে ডাচেস অফ মালফি এবং ফার্দিনান্দ, তারা দুজন যমজ ভাই বোন, ঠিক আছে। তাদের ভাই হচ্ছে কার্ডিনাল। এই যে ফার্দিনান্দ এবং কার্ডিনাল, এরা দুজনে কিন্তু অত্যন্ত ফাঁকি, ঠিক আছে, অত্যন্ত নিষ্ঠুর ক্রুরও বলা যায়, এদের মনে কিন্তু কোনো দয়া মায়া নেই বলা যায়। এছাড়া তারপরে আসছে ডাচেস অফ মালফি, মানে আমাদের টাইটেল ক্যারেক্টার, ঠিক আছে। তিনি হচ্ছেন আমালফি নামক যে প্রদেশটি বর্তমানে রয়েছে ইতালিতে, তখন সেখানে মালফি বলা হতো। সেই মালফির যে ডাচেস, তিনি হচ্ছেন গিয়ে এই ডাচেস অফ মালফি। তো এই যে ডাচেস, তিনি কিন্তু একজন অত্যন্ত কম বয়সে বিধবা হয়ে যাওয়া একজন নারী। তো তিনি তাকে কিন্তু এই ফার্দিনান্দ আর কার্ডিনাল তারা কিন্তু বিয়ে দিতে চান না। কারণ বিয়ে করলে কিন্তু তার যে সম্পত্তিটা, সেই সম্পত্তি কিন্তু সম্পূর্ণ তার হাজবেন্ডের নামে চলে যাবে, সেই জন্য কিন্তু তারা তার বিয়ে দিতে চায় না। এছাড়াও এর পেছনে একটা অত্যন্ত নোংরা একটা ব্যাপার কাজ করছিল। ফার্দিনান্দ কিন্তু তার নিজের বোন হওয়া সত্ত্বেও সেখান থেকে কিন্তু তাদের মধ্যে একটা সেক্সুয়াল ব্যাপার কিন্তু কাজ করছিল। এটা তোমরা যখন টেক্সটটা পড়বে অরিজিনাল, তখন কিন্তু আহ তোমরা এখানে উল্লেখটা পাবে, ঠিক আছে। এমনি কিন্তু সামারি পড়লে কিন্তু এটা মেইনলি কোথাও বেশিরভাগ তেমন দেখতে পাবে না। এরপরে আসছে অ্যান্টোনিও বোলোনা নামে যে চরিত্রটি, সে এই হচ্ছে গিয়ে ডাচেসের একজন স্টিওয়ার্ড, মানে একজন গোমস্তা। এর সাথে কিন্তু পরবর্তীতে চুপি সারে ডাচেসের বিয়ে হবে এবং তাদের তিনখানা সন্তান হবে, ঠিক আছে। এছাড়া রয়েছে দেলিও। দেলিও হচ্ছে গিয়ে অ্যান্টোনিওর বন্ধু। তারপরে আরেকটি খুব গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে বসোরা, ড্যানিয়েল ডি বসোরা। এই হচ্ছে একজন বন্দী, এতদিন সে জেলে ছিল এবং বর্তমানে সে জেল থেকে ছাড়াতে বর্তমানে সে মুক্ত। এবং ফার্দিনান্দ দেখো কিন্তু গুপ্তচর হিসেবে নিয়োগ করছে তার বোনের পেছনে, মানে ডাচেসের পেছনে, ঠিক আছে। এই যে বসোলা ক্যারেক্টারটি, এই কিন্তু এখানটায় এই নাটকে মেইনলি যে সমস্ত খুন বা আরো যে সমস্ত বাজে কাজগুলো সেগুলো কিন্তু এই বসোলাই করছে, ঠিক আছে। আবার বলা যায় সে কিন্তু ডাচেসের মৃত্যুর যে প্রতিশোধটা সেটাও কিন্তু সেই নেবে, ঠিক আছে। এরপরে আসছে কয়েকটি ছোট ছোট ক্যারেক্টার, যেমন হচ্ছে গিয়ে ক্যাস্ট্রোসিও নামে একজন বয়স্ক লর্ড রয়েছেন, তিনি হচ্ছেন জুলিয়ার হাজবেন্ড। জুলিয়া বলে একটি মেয়ে রয়েছে, সে হচ্ছে গিয়ে কার্ডিনালের একজন মিস্ট্রেস বা বলা যায় তার একজন রক্ষিতা, ঠিক আছে। এছাড়া আরো ক্যারিওলা রয়েছে। ক্যারিওলা হচ্ছে গিয়ে ডাচেসের একজন সার্ভেন্ট, ঠিক আছে। তার গুরুত্বপূর্ণ, মানে ওয়েটিং ওম্যান বলা যায়, তার অ্যাটেন্ডেন্ট একজন। এছাড়া রয়েছে আটজন ম্যাডম্যান, মানে আটটা পাগল লোককে দেখানো হচ্ছে। এরা কিন্তু ছোট ছোট সমস্ত চরিত্র, ঠিক আছে। এই গেল ক্যারেক্টার। এবার চলো এই যে সাবজেক্ট ম্যাটারটা রয়েছে সেটা জেনে নিই। দেখো এই যে নাটকটা, এই নাটকটা কিন্তু এই যে ভেনিউ বলতে পারি বা এই যে সেটিংটা, সেটা কিন্তু ইটালিয়ান একটা যে রাজতন্ত্র সেইটা। এবং যে সময়কার ঘটনা, সেই সময় কিন্তু ইটালিয়ান রাজতন্ত্রটা পুরোপুরি কারাপশনে একদম মানে পূর্ণ ছিল। তো স্বাভাবিকভাবে কি হয়, আহ এই যে ইংলিশ যারা অডিয়েন্স ছিল তাদের কাছে কিন্তু এই ব্যাপারটা অত্যন্ত ক্লিয়ার ছিল যে ইতালি রাজতন্ত্র মানে অত্যন্ত জঘন্য নোংরা রাজতন্ত্র।
এবং স্বাভাবিকভাবেই সেইখানকার ব্যাপার নিয়ে যখন এই নাটকটা লেখা হচ্ছে, তার মানে এই যে নাটক, এই নাটকে করাপশন ব্যাপারটা কিন্তু খুব ভয়ঙ্কর ভাবে থাকবে। এবং আমরা তাই দেখতে পাচ্ছি, এবং তাকে কেন্দ্র করে কিন্তু যত রাজ্যের এই সমস্ত হিংসা বা খুন, মারামারি, এই সমস্ত জিনিসগুলো বা রিভেঞ্জ যেটা, সেই জিনিসটা কিন্তু এটাকে কেন্দ্র করে। এরপরে আসছে ক্রুয়েলটি। এবার ট্র্যাজেডি বা রিভেঞ্জ ট্র্যাজেডি, তার মধ্যে ক্রুয়েলটি থাকবেই, নিষ্ঠুরতা থাকবেই। নিষ্ঠুর ভাবে কিন্তু আমরা দেখবো এখানটায় ডাচেসকে খুন করা হচ্ছে, অ্যান্টোনিওকে খুন করা হচ্ছে, তাদের যে ছোট ছোট বাচ্চাগুলো, মানে তিনটে বাচ্চার মধ্যে দুটো বাচ্চাকে কিন্তু অত্যন্ত নিষ্ঠুর ভাবে খুন করা হচ্ছে। কোনো রকম তাদের প্রতি কিন্তু মমত্ব বা কোনো রকম কিন্তু ভালোবাসা তাদের প্রতি দেখানো হচ্ছে না। এত এত নিষ্ঠুরতা, এত নৃশংসতা কিন্তু এই নাটকে দেখানো হয়েছে। এছাড়া এখানটায় অনেক জিনিস যেটা মানে ভারতবর্ষে বর্তমান দিনেও দেখতে পাওয়া যায় এখন, যে পরিবারের সম্মানার্থে সেই তাদের বাড়ির কোনো মেয়ে বা তাদের ছেলে যেই হোক না কেন তাকে খুন করে দেওয়া, এই ব্যাপারটা কিন্তু এখানটায় রয়েছে। কারণ ডাচেসকে কিন্তু এই কারণের বেসিসে মেনলি খুন করা হচ্ছে। এছাড়া অবভিয়াসলি লোক তো রয়েইছে, মানে গ্রিড ব্যাপারটা, আহ, জিনিসপত্র অ্যাকোয়ার বা সম্পত্তি ওয়েলথের যে লোভ, সেই ব্যাপারটার জন্য। আর একটা রয়েছে সোশ্যাল ক্লাস ডিস্টিংশন, মানে আহ, সামাজিক যে সমস্ত স্তরভেদ গুলো রয়েছে, মানে একটা সমাজের মধ্যে যে সমস্ত স্তরায়ন গুলো রয়েছে, সেই স্তর বা আমরা বলতে পারি প্রোটোকল, সেইটা ভেঙে যে একজন ঊর্ধ্বতন কেউ, সে যে নিচু তলার কারোর সাথে বিয়ে করছে বা তার সাথে কোনো সম্পর্ক করছে, এইটাকে যে মেনে নেওয়া হবে না, এই ব্যাপারটা কিন্তু এখানটায় আমরা দেখতে পাই। ঠিক আছে, তো এই গেল এর যে বিভিন্ন থিম গুলো সেইটা। এবার এইখানটাতে, এই নাটকটাতে একটা জিনিস অত্যন্ত মেজর ভূমিকা পালন করছে, সেটা হচ্ছে অন্ধকার। ঠিক আছে, এটা যদিও স্টেজিং এর মধ্যে পড়ে, কিন্তু এখানটায় খুব বলে রাখা দরকার, এই যে যেই সময়টাতে এই নাটকটা হয়েছে, সেই সময় তো ইলেকট্রিসিটি ছিল না, নইলে কিন্তু এই নাটকটাই হতো না বলা যায়। কারণ এইখানটাই এই যে অন্ধকার ব্যাপারটা বা ডার্কনেস যে ব্যাপারটা, সেটা কিন্তু যেমন ডাচেসের যে প্রেগন্যান্সি, সেটা লুকিয়ে রাখতে সাহায্য করছে। পরবর্তীতে ডাচেসকে খুন করা হচ্ছে, যে তার বাচ্চাগুলোকে খুন করা হচ্ছে, বা আরো যে সমস্ত ভয়ানক ভয়ানক কাজগুলো হচ্ছে, এই অন্ধকারের আড়ালেই কিন্তু হচ্ছে। এই যে অন্ধকারটা, এটা যদি না থাকতো তখন, তাহলে কিন্তু এই নাটকটা এরকম ভাবে দাঁড়াতোই না। নইলে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা অত্যন্ত ফ্যাকাশে হয়ে যেত, সমস্ত কিছু আগে থেকে ক্লিয়ার কাট হয়ে যেত। ঠিক আছে, তো এই গোটা নাটকে আমরা দেখবো এই অন্ধকার জিনিসটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। তোমরা কিন্তু এটার উপর চাইলে ডিসার্টেশন পেপার তৈরি করতেই পারো। এবার চলো, এই যে মূল তোমরা যেটার জন্য অপেক্ষা করছো, এই যে সামারিটা, সেই সামারিটার দিকে যাওয়া যাক। তো নাটকের শুরুতে আমরা দেখতে পাচ্ছি এই ফার্দিনান্দ এবং ডাচেস অফ মালফি, তারা দুজন যমজ ভাই বোন। ঠিক আছে, ডাচেস অফ মালফির অত্যন্ত কম বয়সে বিয়ে হয়েছিল এবং সে অত্যন্ত কম বয়সে বিধবাও হয়ে গিয়েছে। কিন্তু এই যে তার যমজ ভাই বলা যায় ফার্দিনান্দ, এবং তাদের যে ছোট ভাই দুজনের ফার্ডিনান্দ, এরা দুজন ভাই কিন্তু অত্যন্ত লোভী এবং অত্যন্ত নৃশংস। তারা কিন্তু কোনোভাবেই চায় না যে এই ডাচেস দ্বিতীয়বার বিয়ে করবে। কারণ বিয়ে করলেই জানে তার যে সম্পত্তিটা রয়েছে, সেই সম্পত্তিতে সম্পূর্ণ উত্তরাধিকার সূত্র চেঞ্জ হয়ে যাকে বিয়ে করবে তার কাছে চলে যাবে, এবং তাদের হাতে কিন্তু কোনো কিছুই আসবে না। এছাড়া আমি একটু আগে যেটা বললাম, সেখান থেকে কিন্তু একটা সেক্সুয়াল আর্জ এই ব্যাপারটা কিন্তু কাজ করছিল। মানে আমরা দেখতে পাবো নাটকের মাঝে মাঝে এই ফার্দিনান্দের কিন্তু তার বোনের প্রতি একটা লালসা ছিল। ঠিক আছে, তার নিজের বোন হলেও সেখান থেকে কিন্তু একটা জঘন্য নোংরা একটা ব্যাপার কিন্তু কাজ করেছিল। আহ, এরকম কিন্তু কোটেশন রয়েছে। ঠিক আছে, তো আমরা দেখতে পাবো যে এই ফার্দিনান্দ এবং কার্ডিনাল, তারা কিন্তু বংশ পরম্পরা বা বংশের যে সম্মান, সেইটা রক্ষা করবার জন্য তারা কিন্তু তার বোনকে জোর করবে এবং বলবে যে তুমি কিন্তু কখনোই বিয়ে করবে না। তো যাই হোক, এই যে ডাচেস অফ মালফি, সে কিন্তু রাজি হয়ে যায় যে না, ঠিক আছে, আমি বিয়ে করবো না, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। তো এই কথা শুনে তার যে দুটো ভাই, মানে কার্ডিনাল এবং ফার্দিনান্দ, তারা কিন্তু রোমে ফেরত চলে আসে, এবং সে তো যেহেতু মালফির ডাচেস, সে সেখানেই থেকে যায়। কিন্তু এই যে তার দুটো ভাই, তারা কিন্তু যথেষ্ট মানে সন্দেহ করতো তার বোনকে, তারা কিন্তু মোটেও বিশ্বাস করতো না, যতই হোক না কেন তার বোন। সে কি করে, তার একটা পুরনো চাকর, মানে কার্ডিনালের একজন পুরনো চাকর, যে এতদিন জেল খাচ্ছিল, সে বর্তমানে মুক্ত হয়েছে, তার নাম হচ্ছে গিয়ে বোসোলা। এই বোসোলা কিন্তু অত্যন্ত পাজি একজন, সে পয়সার জন্য যা ইচ্ছা তাই করে দিতে পারে। ঠিক আছে, তো এই বসলাকে ফার্দিনান্দ কি করে, এই যে ডাচেস অফ মাল্টি তার গুপ্তচর হিসেবে নিয়োগ করে। ঠিক আছে, ডাচেস কিন্তু এই ব্যাপারে কিন্তু কোনো কিছুই সে জানতো না যে তার দাদারা তার উপরে গুপ্তচর লাগাচ্ছে। তো যাই হোক, মোটামুটি ভাবে সময় কাটতে লাগবে, কারণ তার দুটো ভাই তারা রোমে চলে গিয়েছে, এবং ডাচেস এই সময় কি করছে, সে কিন্তু ঠিক করে নেয় যে না, সে বিয়ে করবে। এবং তার যে গোমস্তা, মানে আমি যার কথা বললাম, অ্যান্টোনিও,
তাকে কিন্তু সে বিয়ে করছে। এখানটায় আমরা একটা জিনিস দেখতে পাবো, রোল রিভার্সাল। মানে সাধারণত কি দেখতে পাবো যে পুরুষেরা নারীদেরকে মেইনলি প্রেম নিবেদন করে, কিন্তু এখানটায় আমরা দেখবো এই যে ডাচেস, তিনি কিন্তু অ্যান্টোনিওর কাছে গিয়ে প্রেম নিবেদন করছে এবং তাকে বিয়ের জন্য রাজি করাচ্ছে এবং চুপির সাথে তারা কিন্তু বিয়ে করছে। এবং ডাচেস এবং অ্যান্টনি তারা দুজন যে এই বিয়েটা করলো, তাদের বিয়ের কিন্তু সাক্ষী ছিল কেবলমাত্র দুজন। ঠিক আছে, একজন হচ্ছে ক্যারিওলা মানে ডাচেসের অ্যাটেন্ডেন্ট, এবং আরেকজন হচ্ছে অ্যান্টোনিওর বন্ধু ডেলিও। ঠিক আছে, এরা দুজনে কিন্তু একমাত্র সাক্ষী ছিল। তো যাই হোক, তাদের বিয়েটা সম্পূর্ণ হয় এবং তার পরবর্তীতে মোটামুটি দেখতে পাচ্ছি 9 মাস কেটে যাচ্ছে এবং এই সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডাচেস কিন্তু প্রেগনেন্ট। তিনি অ্যান্টোনিওর বাচ্চা জন্ম দিতে চলেছেন। এবং এই সময় কি হবে, বসোলা কিন্তু তার কাজটা তলে তলে চালিয়ে যাচ্ছিল এবং বসোলার কিন্তু মনে সন্দেহ হয় যে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, মানে ডাচেস কিন্তু প্রেগনেন্ট। এবার সে সেটা সত্যিকারের কিনা, ঘটনাটা সত্যি কিনা সেটা জানাবার জন্য সে কি করে না, অ্যাপ্রিকট ফল এনে দেয় এই ডাচেসকে। এবার এই অ্যাপ্রিকট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা এখানে পালন করছে, কারণ এই অ্যাপ্রিকট ফলটা বিশ্বাস করা হয় যে সেটা প্রেগনেন্সি যে মানে লেবার পেইন যেটা, সেই লেবার পেইনকে কিন্তু বাড়িয়ে দেয় এবং খুব দ্রুত সেটা ডেলিভারি করাতে সাহায্য করে। তো এই ক্ষেত্রে আমরা তাই দেখবো, হঠাৎ করে ডাচেস কি করবেন, সেই যে অ্যাপ্রিকটটা সেটা খেয়ে নেবেন এবং তার কিন্তু অত্যন্ত মানে লেবার পেইন শুরু হয়ে যাবে। তো এই সময় অ্যান্টোনিও কিন্তু মানে কোনোভাবে এই যে সমস্ত ব্যাপারটা, মানে তার যে বাচ্চা হচ্ছে সেই ব্যাপারটা কিন্তু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তো যাই হোক, বর্তলা কিন্তু ততটা বুঝতে পারছে না, কিন্তু তার মনে কিন্তু সন্দেহ বা খুঁতখুঁতানিটা থেকেই যাচ্ছে যে না, ডাচেসের বাচ্চা হতে চলেছে বা বাচ্চা হবে। তো এরকম ভাবে আমরা দেখবো কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে অ্যান্টোনিওর সাথে বস্তুলার ধাক্কা লাগবে এবং তাদের যে নতুন বাচ্চাটা হয়েছে তার যে হরস্কোপটা সেটা কিন্তু অ্যান্টোনিওর হাত থেকে পড়ে যাবে। এবার স্বাভাবিকভাবে কি হচ্ছে, বসলার হাতে কিন্তু সেই যে হরস্কোপটা সেটা লেগে যাচ্ছে এবং তার হাতে কিন্তু একটা সত্যিকারের প্রমাণ চলে আসছে যে না, সত্যিকারের ডাচেসের বাচ্চা হয়েছে। তো এবার সে সেটা সাক্ষ্য প্রমাণটা নিয়ে সেটা কিন্তু সে কার্ডিনাল এবং ফার্দিনান্দের কাছে পাঠিয়ে দিচ্ছে, কারণ সে তাদের হয়ে কাজ করছিল। এবার এখানটাই বলে রাখা দরকার, সে কিন্তু মোটেও প্রথমে কাজ করতে রাজি হয়নি এই গুপ্তচর বৃত্তিটা, কিন্তু সে ভেবেছে যে না, তার ডিউকের নির্দেশ যেহেতু, মানে রাজার নির্দেশে অমান্য করতে পারেনি, সেই জন্য সে কিন্তু এই কাজটা করছিল। কিন্তু যাই হোক, সে সেটা পাঠিয়ে দিচ্ছে। এবার কার্ডিনাল আর ফার্দিনান্দ তো অত্যন্ত রেগে গিয়েছে যে তাদের বোন এই সমস্ত জিনিস করছে, যদিও তারা কিন্তু শিওর ছিল না যে সে কি কোন রকম বিয়ে করছে নাকি তার এটা অবৈধ সন্তান। তো তারা কিন্তু ওয়েট করতে চাই যে দেখতে চাই কি ঘটনা ঘটে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভাবে 2 বছর মতন কেটে যাচ্ছে। তো এই সময়টার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডাচেসের আরো দুখানা সন্তান হচ্ছে। ঠিক আছে, তো এই যে সমস্ত ব্যাপারটা, এই সমস্ত ব্যাপার এবার কিন্তু ফার্দিনান্দ আর কার্ডিনালের কাছে যায় এবং তারা কিন্তু এবার এটাকে অত্যন্ত আহ, গুরুত্ব সহকারে কিন্তু দেখতে থাকে। এবং এই সময় ঠিক হয় ফার্দিনান্দ একদিন চুপ করে এ বাড়িতে আসবে এবং সেই মোতাবেক সে কি করছে, ডাচেসের যে বেডরুম, সেই বেডরুমে এসে কিন্তু সে লুকিয়ে থাকছে এবং সেখান থেকে অ্যান্টোনিও বেরিয়ে যাওয়ার পর সে আহ, হঠাৎ করে এসে তার বোনকে কিন্তু ভয় পাইয়ে দিচ্ছে, মানে ডাচেসকে সে ভয় পাইয়ে দিচ্ছে এবং তার হাতে একটা খাঞ্জিয়ার বা একটা ছোরা তুলে দিচ্ছে এবং বলছে তুমি নিজে নিজে খুন করো, কারণ তুমি যে নোংরা কাজটা করেছো সেটার কোনো মানে ক্ষমা নেই। তো এই সময় সে কিন্তু বলছে যে না, আমি কোনো রকম কোনো খারাপ কাজ করিনি, আমাদের বিয়ে হয়েছে এবং তার তরুণী আমাদের এই সন্তানটা। তো তখন ফার্দিনান্দ কিন্তু অত্যন্ত রেগে যাচ্ছে এবং রেগে গিয়ে বলছে আমি তোমাকে ডিজোন করছি, আমি তোমার আর মুখ জীবনেও দেখবো না। এই বলে সে বেরিয়ে যাচ্ছে। তো এই সময় কিন্তু তার মনের মধ্যে যে সমস্ত কথাগুলো চলবে, এর মধ্যে কিন্তু একখানা ব্যাপার যেটা, সেটা হচ্ছে গিয়ে সে ভেবে পায় না যে তার বোন বিয়ে করতে পারলো আর একটা, সে কেমন করে আরেকজনকে বিয়ে করতে পারে, বা বিয়ে করার থেকেও কিন্তু খুব ইম্পর্টেন্ট যেটা বলছে, অন্যজনের সাথে সেক্স কিভাবে করলো। এই সমস্ত ব্যাপার থেকে কিন্তু আমরা বুঝতে পারি তাদের মধ্যে, মানে ফার্দিনান্দের মধ্যে তার বোনের প্রতি একটা অন্যরকম ব্যাপার কাজ করেছিল। ঠিক আছে, তো এবার ডাচেস তো বুঝে গিয়েছে যে নিশ্চয়ই এবার কোনো কিছু না কিছু একটা ঘটতে চলেছে। সেই জন্য সে ভাবে যে যেমন করে হোক এই অ্যান্টোনিওকে কিন্তু বাঁচাতে হবে, নইলে কিন্তু এই অ্যান্টোনিওকে এরা যেমন করে হোক মেরে ফেলবে। এই জন্য ডাচেস কি করেন, একটা প্ল্যান তৈরি করেন মাথাতে, যে তিনি বলেন এই অ্যান্টোনিও নাকি বলে তার কাছ থেকে তার যে পোস্ট, সেই পোস্টের সুযোগ নিয়ে সে কিন্তু অনেক টাকা ইয়ে করেছে, জোগাড় করেছে এবং সেই জন্য তাকে কিন্তু সে এক্সাইল পাঠাচ্ছে, নির্বাসনে পাঠাচ্ছে। আসলে কিন্তু ব্যাপারটা তা নয়, মানে তাকে বিদেশে পাঠিয়ে দেবে এবং সে পরবর্তীতে সেখানে গিয়ে জব, মানে তার সাথে মিলিত হবে। ঠিক আছে, এটাই ছিল কিন্তু তার প্ল্যান। তো সেই মোতাবেক কিন্তু অ্যানকোনা নামক একটা স্থানে সে অ্যান্টোনিওকে পাঠিয়ে দিচ্ছে তার বড় ছেলেকে সাথে নিয়ে। ঠিক আছে, এবং তার যে দুখানা যে আরো ছেলে মেয়ে তারা কিন্তু ডাচেসের সাথেই থেকে যাচ্ছে।
তো এই সময় বসরা তো বললাম তার কাজ চালিয়ে যাচ্ছিল তলায় তলায়। তো সেই বসরা কিন্তু এই যে সঠিক ব্যাপারটা সে কিন্তু সেটা জানবার জন্য একটা অন্যরকম চালাকি ছিল, ঠিক আছে। সে গিয়ে ডাচেসকে বলবে যে দেখুন অ্যান্টোনিও কিন্তু কিছু করেনি, অ্যান্টোনিও কিন্তু কোনো রকম টাকা পয়সা ওঠায়নি। তো এবার স্বাভাবিকভাবে ডাচেসের মনে হবে যে না, তার মানে বসরা হয়তো অ্যান্টোনিও বা এবং আমার পক্ষেই রয়েছে, এবং সে কি করবে তখন, ভুল করে ডাচেস এই বসরাকে সম্পূর্ণ সত্যি কথা বলে দেবে যে সে নিজেই ইচ্ছে করেই পাঠিয়ে দিয়েছে এবং তারা দুজন বিবাহিত, এবং তারা সেখান থেকে পালিয়ে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে গুপ্তচরের হাতে সঠিক খবর পৌঁছে গেলে যা হয়, কি করছে, সে সরাসরি সেই সম্পূর্ণ খবরটা কার্ডিনাল এবং ফার্দিনান্দের কাছে পৌঁছে দিচ্ছে, এবং কার্ডিনাল অর্ডার করছে বোতলাকে যাও গিয়ে এদের দুজনকে ধরে আনতে। এই সময় ফার্দিনান্দ কি করছে, অ্যান্টোনিওকে চিঠি পাঠাচ্ছে যাতে করে তার সাথে সে দেখা করে, কিন্তু অ্যান্টোনিও বুঝতে পারছে যে না, এটা কিন্তু একটা ফাঁদ আমাকে ধরবার জন্য। সে কিন্তু যাচ্ছে না এবং সে অন্য জায়গায় পালিয়ে যাচ্ছে মিলান, ঠিক আছে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বোতলা কিন্তু এই ডাচেসকে এবং তার দুইখানা সন্তানকে, আর হচ্ছে গিয়ে তার যে অ্যাটেন্ডেন্টটা ছিল ক্যারিওলা, তাকেও কিন্তু ধরে নিচ্ছে, ঠিক আছে। ধরে নিয়ে তাদেরকে জেলখানে পুরে দেওয়া হচ্ছে। এবং এই যে নির্বাসন, এই নির্বাসনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফার্দিনান্দ কিন্তু এসে অত্যন্ত বদমাইশি করছে, ঠিক আছে। অন্ধকারের সুযোগ নিয়ে সে কিন্তু তার বোনকে খুব ভয় পাওয়াচ্ছে। সেখানটায় তার বোনকে আরো ভয় পাওয়ানোর জন্য সে কি করছে, 8জন পাগলকে ছেড়ে দিচ্ছে তার সামনে, এবং সেখান থেকে সে একটা শবদেহের আয়োজন করছে, এবং সেটার হাতটা তার বোনের হাতে দিয়ে বলছে যে দেখো অ্যান্টোনিওকে আমরা ধরে ফেলেছি এবং অ্যান্টোনিওকে আমরা মেরেও ফেলেছি। এমনকি তারা একটা ছোট বাচ্চার লাশ সেটাও জোগাড় করছে, এবং সেটা দেখেও কিন্তু তার বোনকে ভয় পাচ্ছে। স্বাভাবিকভাবেই সে তো অত্যন্ত ভেঙে পড়েছে, এবং সে বলছে যে সে যেন মরে যায়, এটাই সে চায়। এবং এই সময় বৎসলা সেখানটায় একজন বয়স্ক লোকের একটা ছদ্মবেশ নিয়ে আসছে, এবং সে তাকে জানাচ্ছে যে সে তাকে খুন করতে এসেছে। যদিও সে খুন করছে না, একজন খুনি এসে কিন্তু এই ডাচেসকে এবং তার সন্তান সমেত ক্যারিওলাকে তাদেরকে কিন্তু গলায় ফাঁস দিয়ে তাদেরকে কিন্তু হত্যা করছে। এবার স্বাভাবিকভাবে বর্তলা যতই নিষ্ঠুর হোক না কেন, সে কিন্তু এই খুনটা মেনে নিতে পারেনি। এবং অন্যদিকে দেখতে পাচ্ছি হঠাৎ করে এই যে বাচ্চাগুলোকে মারা হলো, এই বাচ্চাগুলোর প্রতি কিন্তু তার কোনো মমত্ব নেই, মানে ফার্দিনান্দের মনে। কিন্তু সে যখন তার বোনের মৃতদেহটা দেখছে, তার মুখটা দেখছে, দেখে কিন্তু সে হঠাৎ করে পাগল হয়ে যাচ্ছে। বলা যায় তার মধ্যে যেন একটা এমন প্রবৃত্তি আছে, সে নিজেকে ওয়্যারউলফ, মানে ওই নার্ভেরিয়া হিন্দিতে যাকে বলে, ওই আমরা হ্যারি পটারেও দেখেছিলাম যে প্রফেসর লিউপিন যেমন করে পূর্ণিমার চাঁদ দেখে কেমন শেয়ালের মতন হয়ে যায় না, তো অনেকটা সেই রকম নেকড়ে বাঘের মতন হয়ে যাচ্ছে নিজেকে, ঠিক আছে। তো এই সে কিন্তু নিজেকে ওইরকম নেকড়ে বাঘের মতন ভাবতে থাকবে, এবং সে নিজেকে পুরোপুরি পাগল, আস্তে আস্তে পাগলের মতন সে কিন্তু অ্যাক্টিং করতে থাকবে। মানে পুরো পাগলই হয়ে গিয়েছে সে, বলা যায় যে সে কি ভয়ঙ্কর কাজ করে দিল। কারণ কেন, কারণ হচ্ছে তার গিল্টটা, তার যে দোষটা মনের মধ্যে কাজ করছিল, ঠিক আছে। তো এই সময় আমরা দেখবো বর্তলা কিন্তু কি করছে, কার্ডিনালের কাছে যাচ্ছে, এবং সে যে তাকে যে কাজের জন্য নিয়োগ করা হয়েছিল, মানে খুন করবার জন্য, সেই টাকাটা কিন্তু কার্ডিনালের কাছে গিয়ে চাইছে। এবার এই যে ডাচেসের মৃত্যুর পিছনে যে কার্ডিনালের হাত রয়েছে, সেইটা কিন্তু কার্ডিনাল সম্পূর্ণ লুকিয়ে যেতে চাইছে। এবং বর্তলা এবার যেহেতু ডাচেসের যে এই মৃত্যু, সেই মৃত্যুটা কিন্তু প্রতিশোধ নিতে চাইছে বলে সেখানে যাচ্ছে কার্ডিনালের কাছে, এবং কার্ডিনালের যে মিস্ট্রেস অর্থাৎ জুলিয়া আমি বললাম, সেই জুলিয়াকে কিন্তু আহ, মানে তার মারফত সে কার্ডিনালের কাছে কিন্তু সে যে সত্যি কথাটা সেটা কিন্তু সে জেনে নিতে চাইছে, এবং সেটা তাই করছে। কিন্তু জুলিয়াকে এই কার্ডিনাল কিন্তু মেরে ফেলছে, কারণ বর্তলা কিন্তু মানে চুপিসারে শুনছে, কিন্তু জুলিয়াকে যেহেতু সে সরাসরি বলে ফেলেছে, এবার জুলিয়াকে তো মারতে হবে, রাস্তা থেকে সরাতে হবে। সেই জন্য কার্ডিনাল কি করছে, বাইবেলের মধ্যে বিষ মিশিয়ে জুলিয়াকে দিচ্ছে, এবং বলছে তুমি চুমু খাও বইটাতে বাইবেলে। এবং জুলিয়া কিন্তু চুমু খাওয়া মাত্র সাথে সাথে সে মারা যাচ্ছে। এবং এই সম্পূর্ণ ঘটনা কিন্তু বসুলা দেখতে পাচ্ছে, এবং বসুলা দেখতে পেয়ে কিন্তু সে ভাবছে যে যেমন করে হোক এই কার্ডিনালের উপরে বদলা নিতেই হবে, কারণ আরেকটা কাজও এর মধ্যে রয়েছে। এখানটায় কিন্তু কার্ডিনাল অলরেডি অর্ডার দিয়ে দিয়েছে যে যেমন করে হোক বসলাকেও এবার খুন করতে হবে, যাতে কোনোভাবেই কেউ কোনো রকম আহ, আহ, জানতে না পারে সত্যি কথা, ঠিক আছে। তো এর মধ্যে আমরা দেখতে পাবো যে অ্যান্টোনিও তাদের সেই যে দুটো ভাই অর্থাৎ কার্ডিনাল এবং ফার্দিনান্দের সাথে কথা বলতে উপস্থিত হয়েছে। সে কিন্তু মোটেও জানে না যে তার ওয়াইফ মারা গিয়েছে, তার দুইখানা সন্তান তারাও মারা গিয়েছে, সে কিন্তু কিছু জানে না। সে এসে কিন্তু কথা বলতে যায় কার্ডিনালের সাথে। এবং এই অন্ধকার যেহেতু ছিল, এই যে বললাম গোটা নাটকের মধ্যে অন্ধকার ব্যাপারটা অনেকখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই অন্ধকারের মধ্যে বতলা কিন্তু বুঝতে পারে না, ভাবে অ্যান্টোনিওকে যে এই অ্যান্টোনিও না, এ নিশ্চয়ই কার্ডিনাল, এবং তাকে কিন্তু খুন করে দেয়। এরপরে
পরে সে কার্ডিনালকে হত্যা করতে যায়। এবার কার্ডিনালের ঘরের বাইরে কিন্তু সেদিন যে প্রহরীগুলো ছিল তাদেরকে কিন্তু কার্ডিনালি নিষেধ করে দিয়েছিল যে বাড়ি সেখানে যতই চিৎকার চেঁচামেচি হোক না কেন তোমরা কিন্তু কেউ আসবে না। তো সেই মোতাবেক তার বাইরেটা পুরোটাই ফাঁকা ছিল এবং কার্ডিনাল এই যে একটা নিরাপত্তাহীনতা এইটার একটা সুযোগ উঠিয়ে ওরসুলা কি করছে তার ঘরে গিয়ে তাকে কিন্তু হত্যা করছে। এবং এই সময় ফার্দিনান্দ সেখানটায় আসলে ফার্দিনান্দ যেমন বসলাকে খুন করছে, বসলাও কিন্তু ফার্দিনান্দের বুকে স্ট্যাব করছে। ঠিক আছে, এবার এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনজন মারা যাচ্ছে এবং শেষমেশ ফার্দিনান্দ বলছে যে আমাদের এই যে মৃত্যু তার পেছনে কিন্তু একটাই কারণ দেয়, সেটা হচ্ছে আমাদের কর্ম, আমাদের কর্মফলের জন্য কিন্তু আমাদেরকে মরতে হচ্ছে। এবং এই সময়ে মানে একদম নাটকের শেষে এসে আমরা এখন উপস্থিত হয়েছি এবং এখান থেকে দেখতে পাচ্ছি ডেলিও মানে অ্যান্টোনিওর যে বন্ধু, সে অ্যান্টোনিওর যে বড় ছেলে তাকে নিয়ে এই যে ঘটনাটা সেই ঘটনাস্থলে উপস্থিত হচ্ছে এবং তার যে আসতে অত্যন্ত দেরি হয়ে যাচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু সে প্রমিস করছে দর্শকদের উদ্দেশ্যে দাঁড়িয়ে যে সেই যে বড় ছেলেটি রয়েছে সেই বড় ছেলেটি কিন্তু তাকে কিন্তু সে অত্যন্ত যত্ন সহকারে মানুষ করবে, তার বাবা মায়ের আদর্শে মানুষ করবে এবং সেই হবে এই ডাচেসের পরবর্তী উত্তরাধিকারী, মানে এই সেই যে মালফির উত্তরাধিকারী সেই হবে। ঠিক আছে, এখান থেকে এই নাটকটা শেষ হচ্ছে। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার। আপনাদের কাজ হবে সুন্দরভাবে দুটো টেক্সটই ভালো করে দেখে নেবেন। ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্স অলরেডি নিয়ে নিয়েছি। আপনাদের আশা করতেছি কোনো সমস্যাই হবে না। গল্পনি বা ডাচেস অফ মার্ফি দুটাই আমরা খুব সুন্দর করে করেছি এবং সাথে এলিজাবেথান নাটকের ক্যারেক্টারিস্টিক্স, ড্রামা মানে কি, রেস্টোরেশন ড্রামার ক্যারেক্টারিস্টিক্স, রেস্টোরেশন ড্রামা, এলিজাবেথান ড্রামার ভিতরে পার্থক্য, মিল, এগুলো আমরা করেছি। ঠিক না? তো সবকিছুই আমাদের মোটামুটি অনেকদিন ধরেই আমরা এই নাটকগুলোর সাথে কানেক্টেড। আপনার অ্যাসাইনমেন্ট, ফোরাম, কুইজ সবকিছু দিয়েছেন না ঠিক মতো? ইয়েস ম্যাম। এই, ইয়েস ম্যাম। আলহামদুলিল্লাহ সবাই সুন্দরভাবে দিয়েছেন। আপনাদের ইয়ে কই, আহ আমাদের সাজ্জাদ, সাজ্জাদ মানে কোথায় আছে এনিওয়ান? ম্যাম উনি একটু ব্যস্ত থাকে ওনার বিজনেস নিয়ে, এই জন্য হচ্ছে জয়েন দিতে পারেন। বাকি সব তো দিচ্ছে না, অ্যাসাইনমেন্ট, কুইজ, ফোরাম সব দিচ্ছে, মিড ফাইনাল। ম্যাম ওনাকে সেটা জানি না, বলিয়েন। উনিই জানেন। আচ্ছা, ওনাকে জাস্ট বলিয়েন যেন ফাইনালটা ঠিক মতো দেয়। ঠিক আছে, কোর্সটা শেষ করে দেয়। ঠিক আছে, ধরে যেন ইয়ে না হয় এবং সে যেন অ্যাটলিস্ট ফাইনালটা সুন্দরভাবে অ্যাটেম্প করে। ফাইনাল আপনাদের হবে 2 hours 15 minutes এবং ফাইনালের ডেট আপনারা 2-3 দিনের ভিতরে পেয়ে যাবেন আশা করছি। ঠিক আছে। ম্যাম আমার কুইজটা হচ্ছে মানে অনলাইনে নিবেন নাকি হচ্ছে অফলাইনে? মানে আমি অনলাইনে দিয়েছি অলরেডি। আচ্ছা, আপনি এবার অনলাইনে কি সুযোগ ইয়ে পেয়েছেন, অনলাইনে পরীক্ষা দেওয়ার পারমিশন পেয়েছেন? নো ম্যাম, আমাকে হচ্ছে রেজিস্ট্রার স্যার বলেছে যে মানে আমাকে অনলাইনে ক্লাস করে অফলাইনে মানে এক্সাম দিতে আর ইন্ডিভিজুয়াল সব টিচারদের সাথে কথা বলতে অন্য সব আপনার কি আশা ব্যাপারগুলোতে। হবে, কোনো মানে আসার সুযোগ আছে সোমবারে? না ম্যাম, আমি তো ভোলার থেকে এত দূরে আসতে পারবো না এক্সাম ছাড়া, তাছাড়া ওইখানে থাকার কোনো জায়গা নেই আমার ঢাকাতে। আচ্ছা, আপনি অনলাইনে দিয়ে রাখেন। ঠিক আছে, আর আচ্ছা ম্যাম, ফাইনালটা থ্যাংক এসে ইউ দিয়েন। সো মাচ। ফাইনালটা কিন্তু এসে দিয়েন। বাকি টিচাররা কি করেছে, বাকি টিচারদের সাথে কুইজ, ফোরাম ওগুলা কি করেছে? কিছু হ্যাঁ, বলো। ম্যাম কিছু টিচাররা হচ্ছে মানে আমাকে পরবর্তীতে আবার একটা এক্সট্রা সুযোগ দিচ্ছে, আর কারোরা হচ্ছে মানে অনলাইনে দিচ্ছি সেটাই মানে অ্যাপ্রুভ করতেছে। তার মানে অ্যাসাইনমেন্ট, কুইজ, ফোরাম সবকিছু আপনি অনলাইনে দিয়েছেন, অনলাইনে স্টুডেন্টের মতো, বাকি টিচাররা এটা হ্যাঁ, নিয়েছে। কিন্তু ঠিক তো? তিথি ম্যাম একটা হচ্ছে, তিথি ম্যাম বলেছে একটা দিবে সারপ্রাইজ কুইজের মতো একটা আমার জন্য আলাদা কোশ্চেন তৈরি করে রাখবে আর কি, ওনাকে ইনফর্ম করবে। আর হচ্ছে এমনিতে স্যার আর একটা ম্যাম, ওই যে সারা ম্যাম, তারা বলেছে যে অনলাইনেই দিতে আর কি। আচ্ছা, আমিও তাহলে অনলাইনে তো আপনি দিচ্ছেনই সবকিছু, সমস্যা নেই। আর আপনার ফাইনাল পরীক্ষাতে থ্যাংক এসে ইউ। দিবেন, ঠিক না? জি ম্যাম। ফাইনাল কিন্তু একদম মিস করবেন না। আপনার ফাইনালের 3 দিনের ভিতরে তো পেয়ে যাবেন সবকিছু, রুটিন ম্যাম দিয়ে দিবে। আমাদের তো মানে অফলাইনে তো প্রেজেন্টেশন হয়নি, কিন্তু অনলাইনে মানে অনলাইনে তো হয়নি, অফলাইনে তো হয়েছে, তো সেই ব্যাপারটা কি হবে বুঝতে আমি পারতেছি না। অফলাইনে, আমারটাতে প্রেজেন্টেশন ছিল না, তো আমারটা নিয়ে টেনশন নেই। ওকে, ও আচ্ছা ঠিক আছে ম্যাম। অন্যগুলার থ্যাংক ইউ। যদি থাকে তাহলে সেটা টিচার আপনার তো সেটা অনলাইনে দিয়ে অনলাইনে দিবে।
হ্যাঁ, দিচ্ছি জি ঠিক না? তবে ঠিক আমারটাতে আছে ছিল না, সো কোনো সমস্যা নাই। সো আশা করতেছি কোর্স নিয়ে আর কোনো সমস্যা আপনাদের নাই এবং সুন্দরভাবে আমাদের আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আর কোর্স পাওয়া হবে নাকি আপনাদের সাথে আই হ্যাভ নো আইডিয়া, হোপফুলি থাকতেও পারে। আমার জন্য সবাই দোয়ায় রাখবেন, ম্যাম আমরা দোয়া ভালো করে থাকে। আল্লাহ থেকে চেয়ে নেবো হ্যাঁ, আল্লাহ থেকে চেয়ে নেবো যাতে আরেকবার পাই আপনাকে হ্যাঁ, কিছুই তো পড়াই না, আমি তো কি ফাঁকিবাজ টিচার। হ্যাঁ ম্যাম আপনি আপনি স্টুডেন্টদের কষ্ট মানে বুঝেন তাদের ম্যাম প্রবলেম গুলো আপনি বুঝেন আপনি নিজে থেকে চেষ্টা করে হলো আরেকটা কোর্স নিয়েন ম্যাম। ওরে ম্যাম বাবা, প্লিজ নিয়েন আপনাকে অনেক মিস করবো ম্যাম ম্যাম আপনার 57 আর সবাই 58 আপনাকে এর সাথে আপনার আরো করছে, আরো আমাদের 4টা সেমিস্টার বাকি। আপনাদের সাথে কোনো কারণে ম্যাম আমার তিন কালকে নাম্বার রাতেও আমরা কোর্স সবাই চলতেছে। বসে মানে আমি বসে 1.5 বছর ধরে আপনাদেরকে দেখতেছি বেসিক্যালি। মানে অনেক দিন ধরে আপনাদের সাথে আমি অনেকগুলো কোর্স নিচ্ছি, ঠিক না? ইয়েস ইয়েস ম্যাম। ম্যাম সেই আসার পর থেকেই 3টা কোর্স এবারে পড়লো, মানে 1.5 বছর, মানে অলমোস্ট, মানে 1.5 বছর ধরে আপনাদেরকে আমি চিনি খুব ভালোভাবে। ক্লাস অনেকগুলা কোর্স আমি আপনাদের সাথে করছি, আলহামদুলিল্লাহ বোধহয় বুঝছেনও, ম্যাম ইনশাআল্লাহ আশা সেই করি। হিসেবে তো আপনার তরফ থেকে আমাদেরকে একটা এক্সট্রা বোনাস হিসেবে প্রশ্ন একটা লিক করে দেওয়া যায় না ম্যাম? প্রশ্ন হচ্ছে যেগুলো আপনার সাজেশন দিছে না ওগুলাই, প্রশ্ন কিন্তু বেশি কিছু না। আমার কোর্সে সাজেশনের বাইরে তেমন তো কিছু থাকে না, সাজেশন গুলো একটু দেখে নিয়ে তাহলেই হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ ম্যাম ভালো ডে হবে। ব্যাচে যে সাজেশন গুলো দিয়েছেন সেগুলো পড়লেই তো হবে এক্সট্রা তো হ্যাঁ, আর কিছু হ্যাঁ, পড়তে হবে না না না, এই সাজেশনটা এমন ভাবে দেয়া যাতে আপনার সবই পড়তে হবে। তারপরও ভালো ম্যাম একটুখানি বোঝা যায় যে কি কি পড়বো এমন কোন কোর্স থাকে যে আমরা মানে মানে কুল কিনারা পাই না আপনাদের আমি যেটা আপনার শুনছি, সাথে খুব ভালো মানে লাগে হ্যাঁ আমি শুনেছি যে দুই একটা কোর্স নিয়ে এবার এবার বোধহয় একটা কোর্স নিয়ে খুব সমস্যা হচ্ছে। আই হ্যাভ হিয়ার্ড, সো হ্যাঁ ম্যাম বুঝতে পারছি, থাক নামটা ইয়ে না করি। ইনশাআল্লাহ ওইটাও ভালো হবে, ভালো করে স্যারের সাথে কমিউনিকেট করেন, বা ঠিক আছে, যাতে সুন্দরভাবে জিনিসটাকে ঠিক মতো করা যায়, ঠিক আছে, ইনশাআল্লাহ। ঠিক আছে ম্যাম আপনি একটু নাম্বার আমাদের একটু মানে দয়া করে একটু বাড়ায় টাড়ায় দিয়ে না না, -2, -2। এতদিনের পরিচিত মুখ, ম্যাম ইজিলি নাম্বার দিয়ে দিবে, সমস্যা হ্যাঁ, নেই, হ্যাঁ, ম্যামের প্রতি আর সেই যাকে বিশ্বাস আছে। আছেন পরীক্ষার সময় তো আমি বলি যে যদি আমি কারো দিকে হাসি তাহলে -2। মানে জিনিসটা এরকম যে আমার হাসি সেদিন কেউ দেখতে চায় না, মানে যার দিকে তাকাবো হাসি দিব, কারণ এত টেনশন নেওয়ার তো কিছু নেই, হাসতে হাসতেই বাস, বুঝছেন? তাহলে ম্যাম আপনাদের তাকাবো না পরীক্ষার দিন পরীক্ষার দিন যে যার সাথে কথা বলে কথা বলতেছে, তারপরে আমাদেরকে না তাকাইলে আমি তার কাছে যাই, যাওয়ার পরে একটা হাসি দেই, তখন সে বুঝে -2। আর তাদের খুবই মজার পরীক্ষা আসতেছে। আর পরীক্ষার রুটিনটা আপনাদের পুরাপুরি সব ডিপার্টমেন্ট থেকেই তো দিবে, সব মানে ইয়ে থেকে দিবে একদম পুরা, সবার জন্যই একটা রুটিন থাকবে, সেখান থেকে দেখে নিয়েন, ঠিক আছে? আপনাদের ব্যাচ কাউন্সিলর স্যার শ্রীলঙ্কায় গেছে, এটা তো জানেন মনে হয়, করা কনফারেন্স। সো না নো ম্যাম। স্যার আচ্ছা, স্যার, স্যার তো খুবই ইন্টেলেকচুয়াল পার্সন, আলহামদুলিল্লাহ। তো উনি, এই কারণেই বললাম সুন্দর করে দেখে নিয়েন যে আপনাদের পরীক্ষাগুলো কবে, টাইম মতো দিয়েন, ঠিক আছে? নিজ দায়িত্বে দেখতে হবে হ্যাঁ, একটু দেখে নিয়েন, স্যার ব্যস্ত আছে তো, সো হোপফুলি দিয়েও দিতে পারে, কিন্তু একটু ওখানে তো বুঝতেছেনই অনেক মানুষের ভিতরে সে অনেক ব্যস্ত থাকবে, স্যার সুন্দরভাবে দেখে নিয়েন। ম্যাম এক্সাম কয় তারিখ থেকে স্টার্ট হওয়ার পসিবিলিটি আছে ম্যাম, 18, এরকম কোনো ইনফরমেশন? 18 থেকে শুরু, ওকে ম্যাম। ঠিক আছে? 18 থেকে পুরা মাসটাই, মানে মোটামুটি 18 থেকে ধরলাম, তারপরে যেরকম পরীক্ষা হয় আপনাদের সেরকম ভাবেই হবে। ভালো করে দিয়েন, সুন্দর করে পিকটা ভালো করে তুলিয়েন। হ্যাঁ, বলেন। ম্যাম আমাদেরকে এই পুরো মাসটাই কভার করবে অগস্ট মাস উম পুরো মাসটা মনে হয় কভার করবে না, একটু দেখে নেই তো কবে থেকে কবে পরীক্ষা। এক সেকেন্ড, হ্যাঁ দেখে নিচ্ছি। ওকে ম্যাম হুম, আপনাদের পরীক্ষা শুরু হবে 18 থেকে, তারপরে আপনাদের পরীক্ষা শেষ হচ্ছে 27শে অগস্ট।
ম্যাম অলমোস্ট মাস শেষ। হ্যাঁ, মাস শেষ, মানে মোটামুটি 30, মানে পুরোটাই মাস শেষ, তারপরের মাসে আবার ফার্স্ট উইকে তো খুলে যাবে, ঠিক না? ইয়েস ম্যাম। ওকে, সবার অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে গেছে, বেস্ট উইশেস, ভালো থাকেন। আর সবাই নামাজে আমার জন্য দোয়া করিয়েন যাতে সুস্থ থাকি, আপনাদের সবসময় সবার মাঝে থাকতে পারি, এবং সবসময় যেন সত্যি সত্যি একটা ভালো হেলথের সাথে থাকতে পারি, ঠিক আছে? মাঝখানে তো খুবই ম্যাম আমাদের জন্য খারাপ দোয়া ছিল। করবেন। আমাদের হ্যাঁ, জন্য এই দোয়া আমানিল্লাহ করবেন। ম্যাম, হ্যাঁ, আমাদের জন্য মাঝখানে দোয়া তো করেন। সবার জন্য দোয়া করছি, কারণ ম্যাম সবার আমাদের মানে মাফ করে দিয়েন। হ্যাঁ, ম্যাম আশা করছি নেক্সট নেক্সট আপকামিং ম্যাম যদি সেমিস্টারের জন্য বেয়াদবি আপনাকে করে আমরা পাই। থাকি মাফ করে দিয়েন। হ্যাঁ, ইনশাল্লাহ। কারণ সবারই সামনে একটু মাঝখানে জ্বর গেল, আমি শুনলাম জ্বর গেল, শরীর ব্যথা, মাইগ্রেন, সবারই একটু অসুখ বিসুখ করছে। তো এই কারণেই মানে প্রার্থনা করিয়েন, যাতে আল্লাহর কাছে বলিয়েন যাতে ভালো থাকি, সুস্থ থাকি, নিজেও সুস্থ থাকিয়েন, সবসময় দোয়ায় রাখেন, ভালো থাকেন সবাই। তাহলে ঠিক আছে, আপনাদের সাথে ক্লাস করে খুব ভালো লেগেছে। ইনশাল্লাহ সামনে আরো ক্লাস হবে। খোদা হাফেজ সবাইকে, ভালো থাকেন। আসসালামু আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম ম্যাম। আসসালাম, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম সবাইকে।